জায়গা নয়। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে জনগণ এবং আমাদের পিছনে এখানে 25 জন এমপি রয়েছেন। এই পার্লামেন্ট এবং জনগণের সীমানার মধ্যে আমরা অবস্থান করে আজকে পার্লামেন্ট মেম্বার এবং জনগণের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যেই বৈষম্যের বিরুদ্ধে অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে 2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে, সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা বুঝে পেয়েছি বাংলাদেশে। যদি আমরা বুঝে না পাই, তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন, সরকারি দলে যারা রয়েছেন, বিরোধী দলের যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আগামীর জুলাই আপনারা কি সেই পার্লামেন্টে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ট্যাক্সের টাকা মেরে খায় এবং আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, আপনাদেরকে সব টাকা ছিন্ন করে তারা নিয়ে গিয়েছিল, তাদের বিচারের জন্য আপনারা কি কর্মসূচি মাঠে দিবেন, পার্লামেন্টে কি করবেন, এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল, সেই ওয়াসিম, সেই মুগ্ধ, সেই আবু সাইদ, তাদের রক্তের দিকে তাকিয়ে সেই খুনি হাসিনার বিচারের কাজ গড়াতে দাঁড় করাতে আপনারা কি করবেন, সেই বিষয়ে আজকে খুলনার ঐতিহাসিক মাঠ থেকে জনগণের কাছ থেকে আপনাদের কাছে আমরা প্রশ্নগুলো রেখে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা রাজপথে নেমেছিলাম, এরপরে আমাদের সামনে 3টি এজেন্ডা ছিল। একটি অন্যতম এজেন্ডার মধ্যে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যেই দলটি গত 17 বছর লড়াই করেছিল বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গণতন্ত্র নিজেই বাংলাদেশের বুকে হত্যা করল। এবং হয়েছে সেই চুপ্পুকেও তারা পার্লামেন্ট অধিবেশনে এসে দিয়েছিল এবং সেই চুপ্পুর সামনে তারা দলীয় পার্লামেন্ট সেশনে করেছিল। এবং পরবর্তীতে যখন তাদেরকে বলা হলো যে আমরা একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ চাই, তখন তারা ধর্মীয় কাজ শুরু করল। মুক্তিযুদ্ধের ভুয়া তাদের আশ্রয় নিয়ে দিল্লির সাথে তাল মিলিয়ে নতুন ভাবে যারা বাংলাদেশের পার্লামেন্টে এবং জনগণের মাঠে প্রাণ করে রয়েছে, তাদেরকে বাংলাদেশ বিরোধী আখ্যা দিতে শুরু করলো। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না। কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন,
এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে। এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল। আপনারা দেখেছেন পার্লামেন্টে দেশের অন্যতম প্রতিষ্ঠা আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পদ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে। এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে। এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টার আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা যাতে পরোয়া করব না, ইনশাআল্লাহ। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন, আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে দূরতে যান, এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে। এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতো সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন, সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি, এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি। এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা, যেই গ্যাং ছিল সেই হাওয়া ভবনে, সেই গ্যাং তারা লন্ডনে আশ্রয় গিয়েছে, সেই গ্যাং এখন বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের কতিপয় বিভ্রান্ত সেনাবাহিনীর যুবকদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা যদি এই পথে টিপটিপ করে পা বাড়াতে থাকেন, তাহলে আমরাও আপনাদের কিভাবে চাবিকাঠি নাড়া দিতে হয় এটা আমরা ভালো করে আপনাদের চোখের সামনে আঙ্গুল দেখিয়ে দিয়েছি। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে, মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু তুমি গত 17 বছর কোথায় ছিলা? তুমি শিবগুজ মডেলকে গোপালগুল মডেলে ট্রান্সফার করেছ। এই ধরনের উচ্ছৃঙ্খল যুবক যারা হাওয়া ভবনের বর্তমান সরকারে অংশগ্রহণ করেছে, এই উচ্ছৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশ রক্ষা করতে হবে। এই উচ্ছৃঙ্খল যুবক কার গর্ভে জন্ম নিয়েছে, কোন দল করে, সেটা আমরা বাংলাদেশে দেখবো না। উচ্ছৃঙ্খল যুবকদেরকে আমরা শৃঙ্খলা আনবো, এটাই আমাদের আজাদির লড়াই। শেষ কথা, আমাদের আগামীর 3টা লড়াই। এই 3টা লড়াই হল আমাদের সংস্কার বাস্তবায়নের লড়াই, যার জন্য এই খুলনার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। 75% বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমাদের দ্বিতীয় লড়াই বাংলাদেশে সার্বভৌমত্বের লড়াই। এই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাদী থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতির থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। লাস্ট যেটা, আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি না হয়, তাহলে আমাদের সামনে আরো অসংখ্য যুবক, আরো অসংখ্য নারী, অসংখ্য হিন্দু, অসংখ্য আলেম ওলামা, আমাদের ভবিষ্যতে তাদের হলো পবিত্র এই রাজপথে তাদের রাজপথ রঞ্জিত হবে। আমরা আশা করব সরকার আমাদের কথাগুলো তারা কানে না দিবে। যদি তারা না নেয়, তাহলে কিভাবে কানে তাদেরকে ঢুকাতে হয়
আমরা সেই উশৃঙ্খল যুবকদের শিখিয়ে দিব যারা পার্লামেন্টে বসে বসে মিট মিট করে হাসে। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন এই খুলনায় কেডিআইতে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে সিটি কর্পোরেশনে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে জেলা প্রশাসনের লোক বসানো হয়েছে দলীয় লোক, এমনকি বিসিবিতেও লোক বসানো হয়েছে। খুলনাবাসী, এই সব সন্ত্রাসীদেরকে আপনারা ছাড় দিবেন না। যতই ভদ্রতার মুখোশ পরে তারা আমাদের সামনে আসে, আপনারা যদি তাদেরকে ছাড় দেন, কালকে আপনাকে তারা হত্যা করতে বাধ্য হবে, আপনার সন্তানকে তারা হত্যা করবে, আপনার মাকে তারা হত্যা করবে, আপনার বউকে তারা হত্যা করবে। এই সব সন্ত্রাসীদেরকে খুলনা অঞ্চল থেকে উচ্ছেদ করতে হবে। এবং যারা মসজিদে হত্যাকাণ্ড ঘটিয়েছে খুলনাতে, আমরা বাবু তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেই দিল্লির সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। খুলনাবাসী, আমাদের সামনে সময় নেই, রাজপথে আমরা বিরোধী দলীয় নেতা তিনি আছেন, আমাদের 11 দলীয় নেতৃবৃন্দ, আমরা মনে করি এখনো ওনারা ঠিক পথে আছেন। মিটিমিটি করে পা করে আমরা সামনে এগোচ্ছি। ওনাদের নেতৃত্বে আপনারা শক্ত অবিচল এবং আপনাদের জায়গা থেকে শক্ত অবস্থান বজায় রাখবেন। দলীয়ের মধ্যে বিভিন্ন সাঙ্গ পাঙ্গ অ্যাসাসিনেট ঘুরে ঘুরে তারা আমাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, বলবে তুমি ইসলাম করো, তুমি কেন এখানে হলো যে ইসলামিক জোট না জামাতে ইসলামে আছো, বলবে তুমি সেকুলার দল, তুমি কেন ইসলামিক জোটে আছো। এই ধরনের বিভ্রান্তি করার অপচেষ্টা তারা চালাবে। এগুলাতে কান দিবেন না। আমাদের উপরে আছে আল্লাহ, আর জমিনে আছে আমাদের বাংলার মাটি। এই দুইটা দ্বারা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। খুলনাবাসী, ধন্যবাদ সবাইকে। আসসালাম, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি।